প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ৭ নিয়ে আলোচনা করব। পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় ৭। অধ্যায় ৭ পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। তো পদার্থের গাঠনিক ধর্ম শিরোনাম থেকে বোঝা যাচ্ছে এখানে পদার্থের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। তো পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এই জায়গায় আলোচনা করা হবে। এর মধ্যে প্রথমে আমি কিছু বৈশিষ্ট্যের কথা এখন বলবো, তারপরে যে অংশটা আসলে মূলত পড়বে হচ্ছে কেমিস্ট্রির একটা অংশ। তারপরে গিয়ে আমরা পদার্থবিজ্ঞানের অর্থাৎ ফিজিক্সের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করব। তো আমি তোমাদের প্রথমে জানাতে চাই, যে কোনো পদার্থকে তুমি যদি ভাঙো তাহলে পাওয়া যাবে হচ্ছে অণু, আর অণুকে যদি ভাঙো তাহলে পাওয়া যাবে পরমাণু, পরমাণুকে যদি ভাঙো তাহলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ তার মধ্যে কোনো চার্জ নাই। তাহলে এই পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে সকল পদার্থকে ভাঙলে প্রথমে পাওয়া যায় অণু, আর অণুকে যদি তুমি ভাঙো তাহলে পাওয়া যাবে পরমাণু। এবার পরমাণুকে যদি ভাঙো তাহলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটা কণাকে বলা হয় মৌলিক কণা, যদিও এদেরকে আরও ভাঙা যায়, যদিও এদেরকে আরও ভাঙা যায়। তো ইলেকট্রনের বৈশিষ্ট্য হলো ঋণাত্মক, প্রোটনের বৈশিষ্ট্য হলো ধনাত্মক এবং নিউট্রনের বৈশিষ্ট্যটা হলো নিউট্রাল, অর্থাৎ চার্জ নাই, চার্জ শূন্য। এই তিনটি কণাকে আমরা বলেছি মৌলিক কণা বা কণিকা। তো এই তিনটি কণার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি পদার্থ চার্জিত বা চার্জিত নয় সেটা নির্ভর করে। তো যদি আমি তোমাদেরকে বলি, এখানে একটা বস্তু তোমাদের কাছে দিয়ে দিলাম, এই বস্তুর চার্জ হলো 0, তাহলে তোমরা কি বলবা? তোমরা বলবে এখানে ইলেকট্রনও নাই, প্রোটনও নাই। না, অনেকেই এটা বলবে না। এখানে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই সমান পরিমাণে থাকে, ইলেকট্রন এবং প্রোটন দুইটাই সমান পরিমাণে থাকে বলে এখানে চার্জ দেখাচ্ছে 0। যদি আমি একটা উদাহরণ দিই তোমাদের, সোডিয়াম 11 আর একটা হচ্ছে ক্লোরিন 17। এখান থেকে যদি আমরা দেখি, এখানে ইলেকট্রন আছে 11টি, প্রোটন আছে 11টি, এই জায়গায় ইলেকট্রন আছে 17টি, প্রোটন আছে 17টি। 11টি ইলেকট্রন আর 11টি প্রোটন, দুইটার চার্জ একটা হলো ঋণাত্মক আর একটা হলো ধনাত্মক, দুইটা মিলে হয়ে যায় ভ্যানিশ। এখানেও তাই, 17টি ইলেকট্রন 17টি প্রোটন মিলে হয়ে যায় ভ্যানিশ। এবার দেখো, যদি কোনো উপায়ে সোডিয়াম একটি ইলেকট্রন দিয়ে দেয়, সোডিয়াম যদি একটি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এখানে ইলেকট্রন হবে 10টি আর প্রোটন থাকবে 11টি। একইভাবে এই জায়গায় একটা ইলেকট্রন যদি ক্লোরিনের মধ্যে চলে যায় তাহলে হবে 18টি ইলেকট্রন আর প্রোটন আছে 17টি। তাহলে কি দাঁড়ালো? এখানে 10টা কাটাকাটি হওয়ার পরে একটা প্রোটন বেশি থাকে, তাহলে এখানে একটা ধনাত্মক চার্জ বেশি। আর এই জায়গায় 18টা ইলেকট্রন, এখানে 17টা প্রোটন, 17টা ইলেকট্রনকে কাটাকাটি করার পরে একটা ইলেকট্রন বেশি থাকে, এখানে হচ্ছে ঋণাত্মক চার্জ একটা বেশি থাকে। তাহলে কোনো বস্তু যদি ধনাত্মক চার্জে চার্জিত হতে চায়, কোনো বস্তু যদি ধনাত্মক চার্জে চার্জিত হতে চায় তাহলে ওই বস্তুকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। আর যদি কোনো বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হতে চায় তাহলে ওই বস্তুকে ইলেকট্রন গ্রহণ করতে হবে।
ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর ক্ষেত্রে তোমরা আবার এমন বলতে পারো, স্যার কোনো জায়গা থেকে সে যদি প্রোটন নিতে পারে, প্রোটন যদি সে গ্রহণ করতে পারে, তাহলে সে ধনাত্মক চার্জে চার্জিত হবে না। কখনোই প্রোটন আদান প্রদান হয় না। যদিও প্রোটন নিউক্লিয়াস থেকে বেরোতে পারে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায়। রাসায়নিক বিক্রিয়ায় প্রোটন কখনোই নিউক্লিয়াস থেকে বের হতে পারে না। আমরা সবাই জানি সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান সম্ভব, প্রোটনের আদান প্রদান সম্ভব নয়। তাহলে সিদ্ধান্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এমন, কোনো বস্তু যদি ধনাত্মক চার্জে চার্জিত হতে হয় তাহলে তাকে অবশ্যই ইলেকট্রন ত্যাগ করতে হবে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিতে হবে। আর ইলেকট্রন ছেড়ে দিলে তার মধ্যে ঋণাত্মক চার্জের ঘাটতি হয়, ঋণাত্মক চার্জ কমে যায়। ঋণাত্মক চার্জ কমে যায় মানে হচ্ছে ধনাত্মক চার্জ বেড়ে যায়, আর তখন ওই বস্তুটিকে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু বলা যায়। একইভাবে যখন একটি বস্তুকে ঋণাত্মক চার্জিত হতে হয় তখন তাকে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন গ্রহণ করলে তার ঋণাত্মক চার্জ বেড়ে যায়, তখন সেখানে ওই বস্তুটি ঋণাত্মক চার্জে চার্জিত আমরা বলতে পারি। যাই হোক, তাহলে এই ধারণাটা আমরা পেলাম। এবার বিভিন্ন ধরনের বন্ধন তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবা। আমি 4 প্রকার বন্ধনের কথা এখানে একটু দেখাবো, অল্প একটু, বেশি না। কেমিস্ট্রিতে তোমরা অনেক বেশি বেশি পড়ে থাকবা, এখানে অল্প একটু দেখাবো। 4 প্রকার বন্ধনের কথা বলছি আমরা এই জায়গায়। প্রথমে হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। 2 নাম্বার সমযোজী বন্ধন। 3 নাম্বার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। 4 নাম্বার হচ্ছে ধাতব বন্ধন, ধাতব বন্ধন। এই 4 প্রকার বন্ধন তোমরা কেমিস্ট্রিতে খুব ডিটেলসেই পড়ে থাকবা। আমি একটু ধারণা দিচ্ছি, যেহেতু আমাদের এই অধ্যায়ে এই 4 প্রকার বন্ধনের কথা একটু বলা আছে তাই। আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন নাম থেকে বোঝা যায় আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন হয়, আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। কেমন? একটু আগে আমরা বলেছি সোডিয়াম প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস। সোডিয়াম যদি প্লাস হয় তাহলে এটাকে বলা হয় ধনাত্মক চার্জযুক্ত পরমাণু, অন্যভাবে বলা যায় এটাকে বলা হয় ক্যাটায়ন। আর ক্লোরিন এটাকে বলা হয় অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু। তাহলে এখানে আয়ন সৃষ্টি হলো। এই আয়ন সৃষ্টির ফলে এখানে দুইটার মধ্যে একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। সহজ ভাষায় আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়ন সৃষ্টি হয় কিভাবে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়ন সৃষ্টি হয়, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়ন সৃষ্টি হয়। তার আয়নিক বন্ধনের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়। ইলেকট্রন আদান প্রদানের ফলে আয়ন সৃষ্টি হয়, আর আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। এবার হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী কথাটার মানে কি? সমযোজী আসছে হলো সমঝোতা থেকে। সমঝোতা মানে হচ্ছে দুইজনের মধ্যে একটা মিল করে দেওয়া, দুইজন ছেলের মধ্যে ঝগড়া আছে, এই ঝগড়াটার মধ্যে একটু মিল করে দেওয়াটাকে বলা হচ্ছে সমঝোতা। অন্যভাবে হইতে পারে দুই বন্ধু একটা ব্যবসা শুরু করবে, একটা বিজনেস শুরু করবে, টাকা লাগবে 2 লক্ষ টাকা। তো এক বন্ধুর পক্ষে 2 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। দুই বন্ধু চিন্তা করলো তুমি 1 লক্ষ টাকা দিবা, আমি 1 লক্ষ টাকা দেব, তাহলে দুই বন্ধু মিলে ব্যবসাটা শুরু করি। আর যখন দুই বন্ধু মিলে ব্যবসাটা শুরু করবে তখন তারা একটা সমঝোতায় আসে, একটা চুক্তিতে আসে। ওই সমঝোতাটাকে বলা হচ্ছে, মানে ওইটাকে বলা হচ্ছে সমঝোতা। আর এই সমঝোতার মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। কিরকম?
যদি মনে করো হাইড্রোজেনের একটা পরমাণু তুমি দেখো, হাইড্রোজেনের পরমাণুতে একটা ইলেকট্রন থাকে কক্ষপথে, এখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন থাকে কক্ষপথে। তো এই হাইড্রোজেন পরমাণু কিন্তু ইলেকট্রন দিতে পারে না, দিলে সে মারা যাবে, তার কিছুই থাকবে না। এই দিতে পারে না বলে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা সমঝোতায় আসে। কি সমঝোতা? যে দুইজনেই ইলেকট্রন মাঝামাঝি দিয়ে দিলাম, এই দুইটা ইলেকট্রন আমরা দুইজনেই শেয়ার করব। কেমন? ওই যে বিজনেস শুরু করেছিল দুই বন্ধু বিজনেস শুরু করেছে, দুই বন্ধুই দাবি করে যে এই বিজনেসটা আমার, দাবি করতেই পারে কারণ সেই বিজনেসের মধ্যে একটা অংশীদারিত্ব তার আছে, এই কারণে দাবি করতে পারে। তাহলে এই জায়গায় ও একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন দিল, এই হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন দিল, এই দুইটা ইলেকট্রন মাঝামাঝি অবস্থান করে এবং তখন তারা এই দুইটা ইলেকট্রনকে দুইজনই শেয়ার করে, আর এটাকে বলা হচ্ছে সমঝোতা। আর এই সমঝোতার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তোমরা যেভাবে জানো সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। ওকে, এবার হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। কিছু কিছু পদার্থের ক্ষেত্রে ঘটনা ঘটে এমন, আমরা যেটা জানি সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে মাঝে আর কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াস মাঝে থাকে, কক্ষপথে থাকে ইলেকট্রন, এইটাই আমরা জানি, হ্যাঁ সবাই জানি। এবার কোনো কারণে যদি ধনাত্মক চার্জ একটা পরমাণুর কোনো একদিকে একটু বেশি হয়ে যায়, অর্থাৎ একদিকে একটু সরে যায়, তাহলে উল্টা পাশে ঋণাত্মক চার্জ সরে যেতে পারে, তখন এটাকে বলা হয় দ্বিমেরু বা ডাইপোল। ডাইপোল মানে হচ্ছে দুইটা প্রান্ত, দ্বিমেরু বা দুই প্রান্ত। তাহলে এটাকে বলা হয় তখন আংশিক ধনাত্মক প্রান্ত, এটাকে বলা হয় আংশিক ঋণাত্মক প্রান্ত। তো একটা পরমাণুর মধ্যে এমন হলে পাশে আরেকটা পরমাণুর মধ্যে একই ঘটনা ঘটতে পারে, তখন এটা হচ্ছে আংশিক ঋণাত্মক, এটা হচ্ছে আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক প্রান্ত পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণের ফলে তাদের মধ্যে একটা বন্ধন হয়, এই বন্ধনটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই বন্ধনটা খুবই দুর্বল প্রকৃতির বন্ধন, খুবই দুর্বল। ডিটেলস তোমরা আরও জানবা কেমিস্ট্রিতে, আমি অল্প একটু বলে দিচ্ছি তোমাদের। এবার ধাতব বন্ধন, ধাতুর ভিতরে একটা বন্ধন হয়, ধাতুর ভিতরে, সেই বন্ধনটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। ধাতুর ভিতরে কীরকম হয় বন্ধনটা একটু যদি কথা বলি, সেটা হচ্ছে ধাতুর পরমাণুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সে খুব সহজে ছেড়ে দিতে পারে। ধাতুর পরমাণুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সে তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিতে পারে। যদি বহিস্থ কক্ষপথের ইলেকট্রন খুব সহজে ছেড়ে দেয় তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা আগে একটু দেখে নেই। এখানে অসংখ্য পরমাণু আছে, এর মধ্য থেকে যদি একটি পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওই পরমাণু নিজে হয়ে যায় ধনাত্মক চার্জযুক্ত। একটু আগে আমরা তাই আলোচনা করেছি যে কোনো পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয় বা কোনো পদার্থ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে নিজে ধনাত্মক চার্জযুক্ত হয়। কেন? কারণ তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি পড়ে, তার মানে প্রোটনটা বেড়ে যায়। এই কারণে কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দিলে সে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হয়। একইভাবে এখানে যদি আরও কিছু পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, এরকম হতে পারে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ধনাত্মক চার্জযুক্ত পরমাণু হচ্ছে ইলেকট্রন। এইটাকে বিজ্ঞানীরা বা বিভিন্ন লেখক এমনভাবে ব্যাখ্যা করেছে যে ধাতুর ভিতরে ইলেকট্রনের সাগরের মধ্যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুগুলো ভাসতে থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণ ইলেকট্রন সেই জায়গায় থাকে, তার মধ্যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুগুলো ভাসতে থাকে, এমন মনে হয়, আসলে ভাসতে থাকে এরকম না। ওকে, এইবার যখন এই ঘটনাটা ঘটলো তখন এখানে আরেকটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? কোনো কারণে যদি দুইটা ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর মাঝে যদি একটি ইলেকট্রন চলে আসে, তো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণা
আর ধনাত্মক চার্জযুক্ত পরমাণু তো এখানে দুই পাশে দুইটা আছেই, তখন এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণু ইলেকট্রনকে এদিকে টানে, আবার এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণু ইলেকট্রনকে এদিকে টানে, অর্থাৎ দুইজনেই ইলেকট্রনের সাথে একটি বন্ধন তৈরি করতে চায়। তখন ইলেকট্রন দুইজনের লোভ সামলাইতে পারে না, তখন দুইজনকে ধরে রাখে। আর দুইজনকে যখন ধরে রাখে তখন দুইজনের মধ্যে ইনডাইরেক্টলি একটা বন্ধন হয়ে গেল। আমি যদি দুইটা ছেলেকে একসাথে, এই পাশে একটা ছেলেকে ধরে রাখলাম, এই পাশে একটা ছেলেকে ধরে রাখলাম, আলটিমেটলি এই দুইটা ছেলে আমার দ্বারা একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাহলে এই যে এইখানে ইলেকট্রন মাঝে দুই পাশে এসে কি করে, দুইটা পরমাণুর সাথে সম্পর্ক রাখে। আর দুইটা পরমাণুর সাথে সম্পর্ক রাখার ফলে এই দুইটা পরমাণুর মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এই বন্ধনটাকে বলা হয় ধাতব বন্ধন। এই বন্ধনটাকে বলা হয় ধাতব বন্ধন। এই ধাতব বন্ধনটা শুধুমাত্র ধাতুর ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো পদার্থের ক্ষেত্রে এটা হয় না। যেহেতু শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে হয়, তাই এটাকে বলা হচ্ছে ধাতব বন্ধন। মোটামুটি একটু ধারণা দিলাম, এইখানে অল্প একটু বললাম, কারণ ডিটেলস সুন্দর করে তোমরা কেমিস্ট্রিতে পড়বা, আমাদের এখানে আছে তাই। এখন আমরা ফিজিক্স পড়া শুরু করব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে যে ধর্মের কারণে বস্তুটি তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে যে ধর্মের কারণে বস্তুটি তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। একটু লিখে নাও, আমি এখনই বুঝাচ্ছি তোমাদের। ওকে, স্থিতিস্থাপকতা এখানে কি বললাম দেখি। এইটা হলো একটি বস্তু, এটা হলো একটি বস্তু। এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে এটাকে আমি বাঁকা করলাম। দেখো, এটাকে আমি বাঁকা করলাম। বাঁকা করা কথাটার মানে হচ্ছে বিকৃত করা। বাঁকা করা কথাটার মানে কি? বিকৃত করা। বিকৃত করা কথাটার মানে কি সেটা আমাদের একটু ভালো করে বুঝে রাখা উচিত প্রথমেই। সেটা হচ্ছে কোনো কারণে যদি দুইটা ছেলে মারামারি করে, মারামারি করার পরে একজন আরেকজনের নাক ফাটিয়ে দিল। নাক ফাটিয়ে দেওয়ার পরে বলল যে দুইটা ছেলে মারামারি করে চেহারা একদম বিকৃত করে ফেলেছে, চেহারা বিকৃত করে ফেলেছে। কথাটার মানে হচ্ছে একজনের নাক ফেটে গেছে আর একজনের দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তেছে, তাহলে তার স্বাভাবিক যে চেহারাটা ছিল সেই স্বাভাবিক চেহারায় নাই। এটাকে বলা হচ্ছে বিকৃত অবস্থা। তাহলে এই স্কেলটা সোজা থাকার কথা, এখন সোজায় আছে। এই সোজা স্কেলটা এখন স্বাভাবিক অবস্থায় আছে। যদি আমি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে স্কেলটি বাঁকা হয়ে গেল,
তাহলে এইটা হচ্ছে এই স্কেলের বিকৃত অবস্থা। তাহলে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞায় যাই এখন। বিকৃতি কি বা বিকৃত অবস্থা কি সেটা আমরা বুঝেছি। একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে বস্তুটাকে বিকৃত করলাম। বিকৃত করার পরে আমি যে বল প্রয়োগ করেছি সেই বল এখান থেকে সরিয়ে নিলাম। এখান থেকে সরিয়ে নেওয়ার পরে এই স্কেলটি দেখো আবার আগের অবস্থায় চলে গিয়েছে। এই স্কেলটি আগের অবস্থায় চলে গিয়েছে যে ধর্মের কারণে, সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এই স্কেলটি যে ধর্মের কারণে সে আগের অবস্থায় চলে গিয়েছে সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এইবার সংজ্ঞাটা আবার পড়ে শোনাই তোমাদের। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে, কোনো বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে, প্রযুক্ত বল অপসারণ করা মানে হচ্ছে সরিয়ে নিলে, আমি যে বল দিয়েছিলাম সেটাকে সরিয়ে নিলে, যে ধর্মের কারণে, যেই ধর্মের কারণে এই বস্তুটি তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। আমরা যদি সহজে বলতে চাই স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতা হচ্ছে একটি বস্তুর একটি ধর্ম, বস্তুর একটি ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। এখানে কিন্তু আমরা তাই বলেছি যে ধর্মের কারণে বস্তুটি তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। আশা করি তোমরা স্থিতিস্থাপকতা কি সেটা বুঝতে পেরেছ। এবার আমরা যেটা বলবো সেটা হলো স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় তাদের স্থিতিস্থাপক বস্তু বলে। আমি একটু কম কম লিখতে চাই, তোমরা জানো যেহেতু আমি টিচার হয়ে গেছি আর কি, তো তোমাদের কিন্তু ফুল লিখতে হবে। একটা অধ্যায় যখন তোমরা পড়বা, আমি আগেও ভিডিওগুলোতে বলেছি যে যখন তোমরা একটা অধ্যায় পড়বা একদম ধারাবাহিকভাবে সবগুলো খাতায় লেখা থাকতে হবে। তোমার খাতায় তোমার লেখা যদি থাকে তাহলে তোমার কাছে অনেক পরিচিত মনে হবে। আমি যে উদাহরণটা দেই সেটা হচ্ছে এমন, আরেকজন ছেলে অনেক সুন্দর করে নোট করেছে বিভিন্ন কালার দিয়ে, ওই নোটটা তোমার কাছে আপন মনে হবে না। তোমার হাতের লেখা খুবই খারাপ, খুবই খারাপ, তুমি যদি একটা নোট করো সুন্দর করে লেখো সেটা তোমার কাছে আপন মনে হবে। ঘটনাটা কেমন, তোমার বাড়ি যা আছে, তোমার বাড়ির যে ঘর আছে, তোমার নিজস্ব ঘর, সেই ঘরে তোমার যেমন ঘুম আসবে, এমন একটা অট্টালিকায় গেলা যেটা তোমার না, তুমি সেই জায়গায় মনে করো কোনো একটা বিপদে পড়ে গেলে সেই জায়গায় তোমার ঘুম আসবে না, সেটা তোমার কাছে আপন মনে হবে না। এই জন্য তোমার যা সেটা তোমার অনেক বেশি আপন। পড়ালেখার ক্ষেত্রেও তাই, তুমি যখন নিজে নোট করবা সেটা তোমার কাছে আপন মনে হবে। আর আপন মনে হলে লাভ কি, আপন মনে হলে তোমার মস্তিষ্ক খুব দ্রুত নিয়ে নিবে। তোমার মস্তিষ্ক তো তোমার, অন্য কারো না। তোমার কাছে যেটা আপন মনে হবে সেটা তোমার মাথা বা ব্রেন খুব দ্রুতই সেটাকে ধারণ করবে। এজন্য আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই নিজের খাতায় ধারাবাহিকভাবে লিখবা। বন্ধুর কাছ থেকে সুন্দর একটা নোট নিয়ে আসলে দরকার নেই। ওকে, যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় তাদের স্থিতিস্থাপক বস্তু বলে। এই যে দেখো, এই জায়গায় এই বস্তুটির উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে প্রযুক্ত বল অপসারণ করলাম, বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পেল, আর এই কারণে এই বস্তুটিকে বলা হবে স্থিতিস্থাপক বস্তু। আশা করি স্থিতিস্থাপক বস্তু বুঝতে পেরেছ। তোমাদের মধ্যে স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করবে যে স্যার এটা কি 100% আগের জায়গায় গিয়েছে, এটা কি 100% আগের জায়গায় গিয়েছে? না, এটা 100% আগের জায়গায় যাবে না। আর এই কারণে
100% স্থিতিস্থাপক বস্তু বলা যাবে না। কিন্তু স্থিতিস্থাপক বস্তু 100% যদি যায় তখন তাকে বলা হবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আসলে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। যদিও আমাদের কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আসলে সেটা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়। তুমি যখন বাঁকা করবা, বাঁকা করার পরে ছেড়ে দিবে, এটা একটু হলেও বাঁকা থাকবে। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা রাবার ব্যান্ড টেনে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়, টেনে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যায়। কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখা যায় ওই জায়গায় ওই রাবার ব্যান্ডটা একটু লম্বা হয়ে গেল। তাহলে লম্বা হয়ে গেলে এটা একদিনে হয়নি, প্রতিদিন অল্প 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 করে। প্রথম দিকে হয়তো একটু কম হয়েছিল, শেষের দিকে একটু বেশি হয়েছে। কেন? কারণ তার স্থিতিস্থাপকতার ধর্মটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এই কারণে প্রথম দিকে অল্প হলেও বৃদ্ধি পেয়েছিল, তারপরের দিকে গিয়ে বেশি বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কিন্তু কোনো বস্তুই 100% স্থিতিস্থাপক নয়। যদি 100% স্থিতিস্থাপক বস্তু হতো তাহলে স্প্রিং, বিভিন্ন গাড়ির যে স্প্রিংগুলো আমরা ব্যবহার করি, সেই স্প্রিংগুলো এমন হতো, একটা যদি একবার তৈরি করা হতো সারা জীবন ধরে চলতে থাকতো। এটা আসলে কখনো সম্ভব হয়ে ওঠে না, এখনো না। ভবিষ্যতে হবে কিনা আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে স্থিতিস্থাপক বস্তু বুঝলাম, আর 100% স্থিতিস্থাপক বস্তু আমরা বলেছি নাই। এবার আমরা বলবো অস্থিতিস্থাপক বস্তু। অস্থিতিস্থাপক বস্তু যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় না। এখানে শুধু একটা না লাগাবা, তাদের এইখানে লাগাবা অস্থিতিস্থাপক বস্তু বলে। যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় না, তাদেরকে বলা হয় অস্থিতিস্থাপক বস্তু। এখানে একটা কাগজ দেখাচ্ছি আমি, একটু ভারী কাগজ। এইটাও একটা বস্তু বলা যায়। আর এটাকে আমি বল প্রয়োগে বিকৃত করলাম, অর্থাৎ বাঁকা করলাম। বাঁকা করার পরে এই বস্তুটি আর আগের জায়গায় গেল না। এই বস্তুটি যদি আগের জায়গায় না যায় তাহলে এটাকে বলা হবে অস্থিতিস্থাপক বস্তু। দেখো আমরা তাই লিখছি, যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করে প্রযুক্ত বল অপসারণ করলে বস্তু তার পূর্বের অবস্থা ফিরে পায় না, তাদের অস্থিতিস্থাপক বস্তু বলে। এবার 100% অস্থিতিস্থাপক বস্তু বা নমনীয় বস্তু আছে কিনা? 100% অস্থিতিস্থাপক বস্তুও নাই। 100% অস্থিতিস্থাপক বস্তু কাকে বলে? আমি যদি এই বস্তুটিকে একটু কাছে থেকে দেখাই, এই বস্তুটিকে সোজা ছিল, বাঁকা করলাম, যদি সে তার বিকৃত অবস্থা, আমি যতটুকু বাঁকা করেছিলাম সে যদি ততটুকুই বজায় রাখতো 100%, তখন তাকে বলা হতো 100% অস্থিতিস্থাপক বস্তু। তাহলে পৃথিবীতে 100% অস্থিতিস্থাপক বস্তুও নাই, আবার 100% স্থিতিস্থাপক বস্তুও নাই, দুইটার একটাও নাই। 100% স্থিতিস্থাপক বস্তুও নাই, 100% অস্থিতিস্থাপক বস্তুও নাই। এবার তাহলে আমরা কোনটাকে স্থিতিস্থাপক বলবো আর কোনটাকে অস্থিতিস্থাপক বস্তু বলবো, বুঝবো কিভাবে স্যার? হ্যাঁ, আমি তোমাকে যদি বলি কোন মানুষকে তুমি ভালো মানুষ বলবা আর কোন মানুষকে তুমি খারাপ মানুষ বলবা, যদি আমি প্রশ্ন করি তাহলে তুমি কি উত্তর দিবা? স্যার, যার মধ্যে ভালো ভালো গুণ আছে তাকে ভালো মানুষ বলবো, আর যার মধ্যে খারাপ গুণ আছে তাকে আমি খারাপ মানুষ বলবো। হ্যাঁ, সত্যি কথা। এবার কোনো মানুষই এমন নাই যে সব গুণ তার মধ্যে ভালো, কিছু গুণ খারাপ থাকতে পারে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ গুণই হচ্ছে ভালো গুণ, আর এই কারণে তাকে আমরা ভালো মানুষ বলতেছি। যদি এমন হয় বেশিরভাগ গুণই যদি তার মধ্যে খারাপ থাকে তাহলে তাকে আমরা বলবো খারাপ মানুষ। এখানে মানুষের ক্ষেত্রে যেমন স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তেমন, বেশিরভাগ অংশ যদি সে আগের অবস্থায় ফিরে যেতে পারে বেশিরভাগ, তাহলে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক বস্তু। আর যদি বেশিরভাগ অংশ যেতে না পারে, কম যায়, তাহলে তাকে আমরা বলবো অস্থিতিস্থাপক বস্তু।
সহজ হিসাব। একটি মানুষের মধ্যে ভালো গুণ থাকবে, খারাপ গুণ থাকবে। একটা মানুষ খুবই খারাপ তার মধ্যে দুই একটা ভালো গুণ থাকে। একেবারে খারাপ মানুষের মধ্যে দুই একটা ভালো গুণ থাকতে পারে। যদি থাকে তাহলে ওই মানুষটিকে আমরা কি বলবো? খারাপই বলবো। কারণ বেশিরভাগ অংশই খারাপ, বেশিরভাগ গুণগুলোই খারাপ। তো স্থিতিস্থাপক বস্তু আর অস্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তাই। সকল বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম অল্প হলেও থাকে, একেবারে থাকে না এরকম বলা যাবে না। এবার হচ্ছে দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বা শক্ত বস্তু, যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃতই করা যায় না, যে সকল বস্তুর উপর বল প্রয়োগে বিকৃত করা যায় না তাদেরকে বলা হয় দৃঢ় বস্তু বা শক্ত বস্তু। যেমন কাঁচ, জানালার মধ্যে আমরা যে কাঁচ লাগাই সেই কাঁচ হচ্ছে দৃঢ় বস্তু। এবার এইটাও 100% দৃঢ় বস্তু বলা যাবে না। কাঁচ কিন্তু আবার ভেঙে যায়। ভেঙে যাওয়া আর বিকৃত হওয়া কিন্তু এক কথা না। ভেঙে যাওয়া আর বিকৃত হওয়া আলাদা জিনিস। তার আকৃতি চেঞ্জ করবে, সে যে আকৃতি ছিল সে আকৃতি চেঞ্জ করবে, ওটাকে বলা হচ্ছে বিকৃতি। আর ভেঙে যাওয়া তো সে গুঁড়া গুঁড়া হয়ে গেল, সেটা আলাদা জিনিস। ওকে, তাহলে কাচের ক্ষেত্রে কি? কাচ 100% দৃঢ় বস্তু নয় কেন? কারণ যদি তুমি কাচের একটা লম্বা টুকরা নাও, কাচের লম্বা, সেটা একটু উঁচু জায়গায় রেখে মাঝে যদি হালকা একটু চাপ দাও, দেখবা অল্প হলেও সেটা বিকৃত হয় বা বাঁকা হয়, খুব অল্প হলেও। তাহলে এটাকে 100% দৃঢ় বস্তুও বলা যাচ্ছে না। এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বিকৃতি। এতক্ষণ ধরে আমরা বিকৃতির কথা বলেছি, বিকৃত করে, কিন্তু বিকৃতি কি সেটাই কিন্তু আমরা এখনো পড়ি নাই। বিকৃতি কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। বিকৃতি তিন প্রকার। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দুই নাম্বার হচ্ছে আয়তন বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি বলা যায়, তিন নাম্বার হচ্ছে কৃন্তন বা বিবর্তন বা আকার বা মোচড় বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি বা ক্ষেত্রফল বিকৃতিও বলা যায়। মানে দৈর্ঘ্য বিকৃতি যেমন, আয়তন বিকৃতি তেমন, একই সমীকরণ একই রকমভাবে দেখাবো আমি। কৃন্তন বিকৃতি, বিবর্তন বিকৃতি বা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি, এটা একই জিনিস, এক এক বই এক একভাবে লেখা, তোমরা একটু দেখে নিবা। আমি দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞাটা দিয়ে নেই, তারপরে একসাথে আমি বুঝাবো তোমাদের। দৈর্ঘ্য বিকৃতি কোন বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে বস্তুর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল। আমি একটা চিত্র আঁকি, চিত্র আঁকার পরে বোঝাচ্ছি। এখানে একটি বস্তুর দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল,
এখানে একটি বস্তুর দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। এবার বস্তুর দৈর্ঘ্য বরাবর যদি নিচের দিকে আমি একটি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি একটু লম্বা হবে। লম্বা কতটুকু হবে সেটা বলের উপর নির্ভরশীল। আমি বল প্রয়োগ করলাম এফ, এতে বস্তুটি একটু লম্বা হলো। যেহেতু লম্বা হলো তার স্বাভাবিক যে আকার ছিল সে আকারটা পরিবর্তন হয়ে গেল, তার মানে এটা একটু বিকৃত হয়ে গেল। আমরা বুঝেছি সবাই, স্বাভাবিক আকার ছিল এল দৈর্ঘ্যের, আর তার এই জায়গায় একটা ব্যাস ছিল, এই জায়গায় একটা ব্যাস ছিল, সেই ব্যাসটাকে যদি আমরা বলি ডি, যখন আমি তার দৈর্ঘ্য বরাবর লম্বা করলাম অর্থাৎ বল প্রয়োগে তাকে লম্বা করে দিলাম, তার দৈর্ঘ্যটা স্মল এল পরিমাণ বৃদ্ধি পেল, স্মল এল পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে স্মল এল পরিমাণ বৃদ্ধি পেল যখন, তখন তার দেখো ব্যাসটাও কমে গেল, ব্যাসটা হয়ে গেল ডি প্রাইম। আগে ছিল ডি একটু বেশি, পরে হয়ে গেল ডি প্রাইম। বাস্তব দেখবা, বাস্তব উদাহরণ দেখবা। রাবার ব্যান্ড যেটা বললাম সেটা তুমি টেনে লম্বা করবা, যত লম্বা করবা দেখবা তত চিকন হয়। তুমি রাবার ব্যান্ড যত লম্বা করবা রাবার ব্যান্ড তত চিকন হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার ব্যাস কমে যায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার ব্যাস কমে যায়, বাস্তব, মুখস্থ করার কিছু নেই। ওকে, তাহলে আগে দৈর্ঘ্য ছিল এল, দৈর্ঘ্যের পরিবর্তনটা হলো স্মল এল। দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হলো সেটা হলো স্মল এল। দৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞাটা কি সেটা আমরা একটু দেখে নেই। কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলাম, বস্তুর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে, একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। তাহলে একক দৈর্ঘ্যে পরিবর্তন বলতে কি বোঝাচ্ছেন সেটা একটু বুঝতে চাই। আমাদের শুরুতে দৈর্ঘ্য ছিল এল, এল দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল এল, এল দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল এল। এই স্মল এলকে কিন্তু বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি বলা যাচ্ছে না, কারণ কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে তার উপরে বল প্রয়োগ করে যতটা লম্বা হবে, যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 10 মিটার হয় তাহলে তার উপর একই পরিমাণ বল প্রয়োগ করে লম্বা হবে একটু বেশি। আর সেই জন্য একক দৈর্ঘ্যে হিসেব করা হলো, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্যের কতটা পরিবর্তন হয়, 1 মিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্যের যতটা পরিবর্তন হয় তাকে বলা হবে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে 1 মিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্যের পরিবর্তন হলো স্মল এল বাই ক্যাপিটাল এল, আর এটাকে বলা হচ্ছে দেখো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। আমি আবার ওপরে শোনাচ্ছি, কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগে বস্তুর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। বস্তুর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এই জায়গায় আরেকটা জিনিস তোমরা একটু দেখো, এতটুকু ছিল হচ্ছে ক্যাপিটাল এল। আমি যদি বলি দৈর্ঘ্য পরিবর্তন হওয়ার পরে তার টোটাল দৈর্ঘ্য হলো এল প্রাইম, তাহলে এখানে আমি লিখতে পারি ডেল এল ইকুয়াল টু এল প্রাইম মাইনাস এল। অর্থাৎ ডেল এল বলতে বোঝাচ্ছি যেটাকে আমি স্মল এল দিয়ে প্রকাশ করলাম, স্মল এল দিয়ে প্রকাশ করলাম, যদি স্মল এল দিয়ে প্রকাশ করলাম। দেখো এবার দেখো এল প্রাইম সম্পূর্ণটা, এখান থেকে যদি আদি দৈর্ঘ্য বাদ দেয় তাহলে স্মল এল পাওয়া যায়। স্মল এল ইকুয়াল টু ডেল এল ইকুয়াল টু এল প্রাইম মাইনাস এল। তাহলে এখান থেকে লেখা যায় ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু ডেল এল ডিভাইডেড বাই এল, একই কথা। দৈর্ঘ্য বিকৃতি যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা শুধু বিকৃতিও বুঝতে পারবো। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর একক মাত্রায় বলতে বোঝাচ্ছি একক দৈর্ঘ্য হতে পারে, একক ক্ষেত্রফলে হতে পারে, একক আয়তনে হতে পারে। একক দৈর্ঘ্যে, একক ক্ষেত্রফলে, একক আয়তনে, এজন্য আমরা বলে দিলাম একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। ওটা হলো ইন জেনারেল, সবার জন্য প্রযোজ্য। আর একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে বলা হবে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে একইভাবে
যদি আমি আয়তন বিকৃতির সংজ্ঞা দিতে চাই, তাহলে আয়তন বিকৃতির সংজ্ঞা যদি আমি দিতে চাই 2 নাম্বারটা, তাহলে কিভাবে লিখবো দেখো, 2 আয়তন বিকৃতি কোনো বস্তুর উপর, দৈর্ঘ্য বরাবর বলবো না, কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর একক আয়তনে যে পরিবর্তন ঘটে তাকে আয়তন বিকৃতি বলে। তাকে কি বলে? আয়তন বিকৃতি বলে। তাহলে এইটা আমি মুছে দিলাম না, এটাকে আমি রেখে দিলাম। আমি ডান পাশে লিখব আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সমান, তোমাদের দেখো এই সমীকরণ থেকে আমি লিখব ডেল ভি ডিভাইডেড বাই ভি। ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আর এই ভিটা হলো আদি আয়তন। আয়তনের পরিবর্তন আর ভিটা হলো আদি আয়তন। যদি কোনো কারণে ক্ষেত্রফল বিকৃতি বলে, তাহলে এখানে হবে ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল। ওকে, তাহলে আমাদের আয়তন বিকৃতি হয়ে গেল। আয়তন বিকৃতির একটা চিত্র আমি একটু দেখাই। মনে করো একটি বস্তুর আয়তন ছিল সম্পূর্ণটা ভি, 4 দিক থেকে বস্তুর উপরে বল প্রয়োগ করলাম। 4 দিক থেকে বল প্রয়োগ করার ফলে এই বস্তুর আয়তন হয়ে গেল ভি প্রাইম। তাহলে আয়তনের পরিবর্তন হলো ডেল ভি ইকুয়াল টু ভি মাইনাস ভি প্রাইম। এখানে এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, আর এই ভিটা হলো আদি আয়তন। বিভিন্নভাবে আয়তনের পরিবর্তন করা যায়। তো দৈর্ঘ্য বিকৃতি যেমন দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, আয়তন বিকৃতি তেমন আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। এবার একটা বিকৃতি বাকি আছে, সেটা হচ্ছে কৃন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি বা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি, যাই বলো, কোন বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আয়তন অপরিবর্তিত রেখে শুধু মাত্র আকারের যে পরিবর্তন ঘটে তাকে আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আয়তন অপরিবর্তিত রেখে শুধুমাত্র আকারের যে পরিবর্তন ঘটে তাকে আকার বিকৃতি বলে বা মোচড় বিকৃতি বলে বা কৃন্তন বিকৃতি বলে। ঘটনাটা আসলে কি? আমার হাতে দেখো একটি বস্তু আছে, এই যে একটি বস্তু, এই বস্তুটির একটি নির্দিষ্ট আয়তন আছে, এই বস্তুটির একটি নির্দিষ্ট আয়তন আছে, তোমরা সবাই জানো। ওকে, এবার আমার বুড়ো আঙ্গুলের দিকে তাকাবা, এই আঙ্গুলের দিকে। আমি এই সোজা বস্তুটাকে বুড়ো আঙ্গুল দিয়ে বল প্রয়োগ করে বাঁকা করে দিলাম, তাহলে এই জায়গায় তার আয়তনের পরিবর্তন হলো না, শুধুমাত্র আকারের পরিবর্তন হলো। এই বিকৃতিটাকে বলা হচ্ছে আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। এইবার স্যার এটা মোচড় বিকৃতি কীভাবে হলো সেটা তো বুঝলাম না। হ্যাঁ, বুঝাচ্ছি আমি। এটা একটা বস্তু, দেখো আমার হাতে এই যে একটি বস্তু আছে, কাগজ। এই বস্তুটি এখন সোজা অবস্থায় আছে। যদি আমি এই প্রান্তকে ডান পাশে নিয়ে যাই আর বাম পাশের ডান পাশের প্রান্তটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা এরকম হবে, 180 ডিগ্রি কোণে ঘুরে যাবে। 180 ডিগ্রি কোণে যখন এটা ঘুরে যাবে, দেখো এটা মোচড়ে গেল। তাহলে এখানে যে বিকৃতিটা হলো সেটাকে বলা হচ্ছে
মোচড় বিকৃতি। তুমি 180 ডিগ্রির জায়গায় যদি 360 ডিগ্রি ঘুরাও তাহলে এটা আরও মুছড়ে যাবে, সেখানে বিকৃতি আরও বাড়বে। তুমি যত ঘুরাবা বিকৃতি ততই বাড়বে। এটাকে বলা হচ্ছে মোচড় বিকৃতি বা আকার বিকৃতি। এবার আমি একটা চিত্র এঁকে দেখাই তোমাদের। একটু আগে তোমাদের এই বইটার উপরে আমি বল প্রয়োগ করেছিলাম, এটার উপরে এটার একটা চিত্র আমি আঁকতে চাচ্ছি। এই জায়গায় আমি যদি এই অংশটাতে বল প্রয়োগ করি, নাম দিলাম ABCD, এই অংশটাতে আমি যদি বল প্রয়োগ করি তাহলে এটা একটু এরকম বাঁকা হয়ে যায়। এখানে ধরলাম ডি বিন্দুটা চলে গেল ডি প্রাইম বিন্দুতে, অর্থাৎ এক্স সরণ ঘটালো ডি বিন্দুর। তাহলে সি বিন্দুটাও কি করবে? সি প্রাইম বিন্দুতে চলে যাবে, এই জায়গায় এক্স হবে। তাহলে এইখানে যে বিকৃতিটা হলো সেই বিকৃতিটা দেখো মাপা যায় এই কোণ দিয়ে। এখানে কোণের মান হচ্ছে থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা। আমি যে বইটা নিয়েছিলাম এটা প্রথমে সোজা ছিল, যখন আমি এই পাশে বল প্রয়োগ করি তখন এটা বাঁকা হয়ে গেল। আর বাঁকা হয়ে গেল, এইখানে উপরের বিন্দুটি সরণ হলো এক্স, এইখানেও এক্স। তাহলে এখান থেকে কত ডিগ্রি কোণে সরে গেল? থিটা ডিগ্রি করে সরে যেতে পারে। এইখানেও থিটা। যদি দুই জায়গায় থিটাই হয় তাহলে এইটাকেই মূলত বলা হচ্ছে বিকৃতি। যদি বিকৃতির মান আমরা দেখতে চাই তাহলে এই বাহুটাকে যদি আমি এ বলি, এটাকে যদি এ বলি, তাহলে tan থিটা ইকুয়াল টু এক্স বাই এ লেখা যায়। tan থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ, অর্থাৎ এটা থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ। থিটার মান যদি খুবই ক্ষুদ্র হয়, থিটার মান ক্ষুদ্র হলে tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় শুধু থিটা। থিটার মান ক্ষুদ্র হলে tan থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় থিটা। আর তখন এই জায়গায় থিটাটাই হচ্ছে মূলত আকার বিকৃতি বা কিন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি। আমরা পরের ক্লাসে যেটা পড়বো সেটা হলো পীড়ন। পীড়ন নিয়ে অনেক কথা বলবো। পীড়ন মানে প্যারা, প্যারা মানে যন্ত্রণা। তোমরা সবাই প্যারা শব্দটার সাথে বেশি পরিচিত। তো আমরা পরের ক্লাসে প্যারা পড়বো, অর্থাৎ যন্ত্রণা বা পীড়ন পড়বো, পীড়ন। ওকে, তাহলে আজকে আর এই ক্লাসটা দীর্ঘ করলাম না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। সবাই সবার জন্য দোয়া করবা এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবা। আল্লাহ হাফেজ।